হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে কী আছে, ফরাসি বিপ্লব। এটা নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটা সাধারণত বা হবে এটা কনসেপ্টের উপরে, অর্থাৎ দেখো ইতিহাস বুঝতে গেলে কিন্তু ইতিহাস তো তোমাকে মুখস্থ তো কিছু করতেই হবে, কিছু কিছু তথ্য তো মুখস্থ করতেই হবে, কিন্তু তথ্যটা মুখস্থ করতে তখনই সোজা হবে, তখনই তোমাদের ভালো লাগবে যখন তোমরা সেটা বুঝবে। না হলে শুধুই মাত্র তথ্য মুখস্থ করে গেলে তাতে কিন্তু কাজের কাজ খুব একটা কিছু হয় না, দুদিন পরে ভুলে যাবে, ওই পরীক্ষার সময় মনে থাকবে, আবার তারপরে দুদিন পরে ভুলে যাবে। আর সব থেকে বড় কথা, মুখস্থ করতেও কিন্তু কষ্ট হয়, তাই না? কোনো কিছু জিনিস যদি আমি না বুঝে যদি মুখস্থ করি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়, সবারই হয়, আমারও হয়, তোমাদেরও হবে। তো আমি এই 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 যে ক্লাসটা, এই যে 20 মিনিটের যে ক্লাস, এইটায় আমি কোনো তথ্য তোমাদেরকে সেইভাবে দেবো না। এই ক্লাসটা জাস্ট আমি ফরাসি বিপ্লবের তোমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করবো, যে ফরাসি বিপ্লবের পটভূমিটা কী ছিল, ফরাসি বিপ্লব কেন ইতিহাসে এতটা বিখ্যাত। এটা তো ঠিক যে আমরা কোনো কিছু সঙ্গে অনেক সময় ফরাসি বিপ্লবের তুলনা করে থাকি, অর্থাৎ ইতিহাসের একটা অনেকগুলো ঘটনার মধ্যে ফরাসি বিপ্লব কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। শুধুমাত্র আমরা তো এটা ইউরোপের হিস্ট্রি করছি, ইউরোপের ইতিহাস করছি, শুধুমাত্র এটা ইউরোপের ইতিহাসে নয়, গোটা ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে ফরাসি বিপ্লব একটা বড় ব্যাপার, মানে ফরাসি বিপ্লব একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো এবার আমরা আসি ফরাসি বিপ্লবের আসি। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে ফরাসি বিপ্লব। তো তার আগে যে ভিডিওগুলো, মানে যে চ্যাপ্টারটা ছিল সেটা ভিডিওগুলো দেখে নিও, ওইখান থেকে বেসিক্যালি সেইভাবে কিছু নেই, কিন্তু মেইন যেটা শুরু হচ্ছে তোমাদের চ্যাপ্টার, দেখবে তোমাদের এতেও এটা চ্যাপ্টার 1 বলে রয়েছে। সে যাই হোক, তবে বই তো সবার সমান হয় না, তো সেক্ষেত্রে হচ্ছে যে নোটগুলো দেখবে একটু আলাদা আলাদা হতে পারে, কিন্তু চ্যাপ্টারের যে কন্টেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এক, কোশ্চেন কিন্তু ওইগুলো থেকেই আসবে। অর্থাৎ আমি বলতে চাইলাম যে তোমরা নোটে হয়তো আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা জিনিস পেলে হয়তো তোমার বইয়ের সঙ্গে সেটা মিলছে না, যেটা এখানে আছে 1 নম্বর পয়েন্টে, সেটা তোমার বইতে হয়তো 5 নম্বর পয়েন্টে আছে, এরকম হতে পারে, কিন্তু মেন কনসেপ্টটা কিন্তু এক। কি বললাম? মেন কনসেপ্টটা কিন্তু এক। তো আজকে আমরা কি পড়বো না, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে ফরাসি বিপ্লব, সেটা পড়বো। তো ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল? ফ্রান্সে যারা থাকে তাদের ফরাসি বলা হয়। তো ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। ওকে, এইটুকু আমরা সবাই জানি, তবু আমি আরেকবার বলে দিলাম, মাঝে মাঝে কনফিউজ হয় ফরাসি কারা, রুশ কারা, অনেকেরই মনে হয়, অনেকেরই হয়, আমারও ছোটবেলায় হতো, মানে তোমাদের মতো বেলায়, যে তাই তো ফরাসি কি, এরা ফ্রান্স না আমেরিকান, এটা আর কি একটা প্রবলেম। যাই হোক, তো এই ফরাসি বিপ্লবের পটভূমি বা ফরাসি বিপ্লব কেন হয়েছিল সেটা দেখতে গেলে আমাদের দুটো জিনিস অবশ্যই জানতে হবে, দুটো বলবো না, অনেকগুলো জিনিসই জানতে হবে। তার মধ্যে মেন যে ফান্ডা, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের বা ফ্রান্সের সমাজ ব্যবস্থা। ফ্রান্সের সমাজ ব্যবস্থা, কি বললাম? সমাজের যে কাঠামোটা, কি বললাম? সমাজের যে কাঠামো, ফ্রান্সের যে সমাজের যে কাঠামো আমাদেরকে সেটা দেখতে হবে। ফ্রান্সের সমাজ সেই সময় কটা ভাগে ভাগ ছিল জানো? সেই সময় 3টে ভাগে ভাগ ছিল। কটা ভাগে বললাম? 3টে ভাগে। একটা শ্রেণী ছিল কে? একটা শ্রেণী ছিল যাজক। কি বললাম? যাজক। একটা শ্রেণী হচ্ছে অভিজাত। আর একটা শ্রেণী হচ্ছে এই যাজক আর অভিজাত বাদে আর যেটা রয়েছে সেটাকে আমরা বুর্জোয়া বলে, কৃষক বলে, অনেকেই অনেক কিছু বলে। তো আমি এখানে জাস্ট সাধারণ জনসাধারণ লিখলাম, সাধারণ মানুষ। ফ্রান্সের এইটা একটু ভালো করে বুঝে নিও, তাহলে ফ্রান্সের যে কাঠামো ছিল, ফ্রান্সের যে সমাজ ব্যবস্থার যে কাঠামো ছিল, সেটাই 3টে ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের মধ্যে অনেকেই পড়ে, কৃষক পড়ে, সাধারণ যারা শ্রমিক পড়ে, তোমরা জানো এটা। তো সেক্ষেত্রে আমি কেন এটা বললাম তোমাদেরকে ফার্স্টে, কারণ ফ্রান্সের বিপ্লবের সঙ্গে, ফরাসি বিপ্লবের সঙ্গে না এই কাঠামোটা খুব ইম্পর্টেন্স, খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি যখন তোমাদেরকে পয়েন্ট ধরে ধরে কারণগুলো বলবো, তখন তোমরা বেসিক্যালি ভালোভাবে এদের সঙ্গে লিঙ্কেজটা করতে পারবে।
আমরা এর পরের ক্লাসটাতেই সেটা বলবো, আমরা এই ক্লাসটাতে জাস্ট কনসেপ্টটাকে নিয়ে নেবো। এইটা এই হচ্ছে এদের কাঠামো, যাজক, অভিজাত এবং হচ্ছে কি যাজক, অভিজাত এবং হচ্ছে সাধারণ জনগণ। এখন বুঝতে হবে এই যে ফ্রান্সের বেশিরভাগ মানুষ ছিল কিন্তু এই সাধারণ জনগণ, বেশিরভাগ মানুষ ছিল হচ্ছে এই সাধারণ জনগণ। তাহলে আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে ফ্রান্সের হচ্ছে সমাজ কাঠামোটা কি ছিল, সমাজের যে কাঠামো বিন্যাসটা কি ছিল, তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল, যাজক, অভিজাত আর সাধারণ জনগণ। সেক্ষেত্রে এটা অবভিয়াসলি আমরা বলতে পারবো যে যাজক সংখ্যায় কম হবে, অভিজাত সংখ্যায় কম হবে, কিন্তু সাধারণ জনগণ এদের থেকে অনেক বেশি হবে। তো আমরা এইটুকু এইখান অবধি ছাড়লাম, এইখান অবধি আমরা ছাড়লাম, অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, ঠিক বুঝতে পারবে, এইখান অবধি আমরা ছাড়লাম। এবার আমি আর একটা অন্য জায়গায় আসবো, বিপ্লব। বিপ্লব বলতে কি বোঝায় জানো? বিপ্লব হচ্ছে পরিবর্তন, অর্থাৎ পুরাতনটাকে সরিয়ে দিয়ে নতুন কিছুকে নিয়ে আসা। কি বললাম? বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন, পুরাতনটাকে সরিয়ে দিয়ে নতুন কিছু নিয়ে আসা। তাহলে ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও সেম, অর্থাৎ ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও সেম, বিপ্লব মানে পরিবর্তন, অর্থাৎ ফ্রান্সের পরিবর্তন। কি পরিবর্তন? না ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবর্তন। আমরা একটা দেশের ক্ষেত্রে তিনটে জিনিস মেন ফান্ডা দেখি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। হ্যাঁ আরো অনেক জিনিস আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা তিনটেই ফার্স্ট দেখি। তাহলে এই যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক, আরো যা বলবে আমি এই তিনটেকেই নিলাম। তাহলে এটা পরিবর্তন মানে কি? তার মানে পুরাতন যে রাজতন্ত্রটা ছিল সেটাই পরিবর্তন। মেন পয়েন্ট হচ্ছে এদের পুরাতন যে রাজতন্ত্রটা ছিল সেটাই পরিবর্তন। আচ্ছা বলো তো আমরা কখন পরিবর্তন করি? তাই না? এরকম হয় তো যে কোনো স্যারকে ভালো লাগছে না, ফ্যাকাল্টির কোনো স্যারকে ভালো লাগছে না, বললাম, আমি কমপ্লেন করলাম যে স্যার ভালো পড়াচ্ছেন না, তাহলে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা হোক। এই আমাদের আর্যবিদ্যার ক্ষেত্রেও তো সেরকম হতে পারে, হয়তো আমার পড়ানো তোমাদের পছন্দ হচ্ছে না, তখন তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা আমার বিরুদ্ধে কমপ্লেন করলে এবং সরানোর চেষ্টা করলে। অর্থাৎ মেন ব্যাপার যেটা বলতে চাইলাম যে কখন পরিবর্তনটা হয়? পরিবর্তন হয় তখনই যখন সেটার মধ্যে কোনো কিছু খারাপ হয়, অর্থাৎ সাধারণ মানুষ সেটাকে নিতে পারছে না, সাধারণ মানুষের কোনো কিছুতে একটা অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের উপর জোর জুলুম করছে, তখনই কিন্তু মানুষ কিন্তু উঠে পড়ে পরিবর্তন করতে লাগে। তাই তো এই ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা পরিবর্তন কখন দেখব? যখন দেখব যেটা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য হচ্ছে না, সাধারণ মানুষের জীবনযাপনকে অতিষ্ঠ করে তুলছে, এরকম কোনো যদি সিস্টেম থাকে সেটাকে পরিবর্তন করে, সে তখন মানুষ পরিবর্তন চায়। অর্থাৎ ফরাসি বিপ্লব বলতে গেলে ফ্রান্সের যে রাজতন্ত্র, সামাজিক কাঠামো, যে অর্থনৈতিক কাঠামো, তার পুরোটা পরিবর্তন চাইছিল সাধারণ জনগণ। কেন চাইছিল? না কিছু ব্যাপার ছিল, কিছু এরকম সিস্টেম ছিল যেগুলো সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। তাহলে ফরাসি বিপ্লবের পেছনে সব থেকে বড় কারণ কি হলো? না সাধারণ জনগণ পরিবর্তন চাইছিল। কেন চাইছিল সেটা আমি পুরো ধরে ধরে পড়াবো, তার এরপরের ক্লাসটাতে আমি পুরো এটাকে ধরে ধরে নিয়ে আসছি। তার আগে তোমরা শুধু এইটুকু বুঝে নাও যে বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন। কেন পরিবর্তন চাইছিল? না ফ্রান্সের এমন কিছু কাঠামো ছিল, এমন কিছু সিস্টেম ছিল যেই সিস্টেমটায় সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছিল, সাধারণ মানুষ আর চলতে পারছিল না। সেই কারণে কিন্তু সাধারণ জনগণ পরিবর্তন চাইছিল। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম যে ফ্রান্সের যে সামাজিক কাঠামো সেখানে কটা ভাগ দেখেছি? তিনটে ভাগ, একটা হচ্ছে যাজক, একটা হচ্ছে অভিজাত, আর একটা হচ্ছে সাধারণ মানুষ। এবার দেখো সাধারণ মানুষ কিভাবে জর্জরিত হয়ে পড়ছে। দেখো কি বললাম? যাজক, অভিজাত আর হচ্ছে সাধারণ জনগণ, এই তিনটে ক্যাটাগরির মধ্যে দেখা যাচ্ছে 95% মানুষ হচ্ছে এখানে, বাদ বাকি 5% মানুষ হচ্ছে এখানে। কিন্তু এই 5% মানুষ এই 95% মানুষের উপরে যা ইচ্ছা তাই করতো, তাদের যেটা মনে হতো তাই করতো, তারা এদিকে জোর জুলুম করতো, এদের থেকে জোর করে কর নিত, এদের টাকার উপরে কিন্তু এরা এদের জীবনটাকে বিলাসবহুল করে তুলেছিল। এরা বলতে কারা? এই অভিজাত এবং যাজক। এটা কিন্তু ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত ওরা এই সিস্টেমেই চলতো। অর্থাৎ এই যে সামরিক, এই যে সাধারণ মানুষের যে একটা বড় এরিয়া, এদের উপরে কারা জোর জুলুম খাটাতো? যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী। তাই তো
যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী এই সাধারণ মানুষ এই 95%-এর উপরে জোর জুলুম করা হতো। জোর জুলুম, এদিকে অত্যাচার করতো, যত রকম ভাবে অত্যাচার করা যায় সবই করতো। তো সেক্ষেত্রে কিন্তু এই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই যে সামাজিক ফ্রান্সের যে একটা সামাজিক কাঠামো এইভাবে বিনষ্ট হয়ে গেছিল, এই সামাজিক কাঠামোটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমি বলেছিলাম যে সামাজিক কাঠামোটা রইলো, এটা ঠিক লিঙ্ক পেয়ে যাবে। তাহলে এই যে সামাজিক কাঠামো মানে মেন, অনেক ঐতিহাসিক মনে করে যে এই যে সামাজিক একটা কাঠামো তৈরি হয়ে গেছিল ফ্রান্সে সেই সময়, সেটা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে একটা অন্যতম কারণ হিসাবে দেখা দিয়েছিল, অন্যতম কারণ হিসাবে দেখা দিয়েছিল। আচ্ছা, এই যে সাধারণ এই যে সাধারণ জনগণ আছে, এই সাধারণ জনগণ কিন্তু খেপে উঠেছিল কার ওপর? এই ওপরের তলার উপরে, এই ওপরের তলার উপরে, এই ওপরের তলা অভিজাত আর যাজক। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, এই অভিজাতরাও কিন্তু ফরাসি বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারাও কিন্তু ফরাসি বিপ্লব চেয়েছিল। এটা কিন্তু একটা মজার ব্যাপার যে যেখানে সাধারণ মানুষের উপরে জোর জুলুম চলছে, সাধারণ মানুষ চাইছে সবকিছু পরিবর্তন করতে, সেখানে কিন্তু অভিজাতরাও চেয়েছিল। আমি সেটা আসবো, কেন চেয়েছিল তারা, কি ব্যাপার, আমি সেটা বলবো। যাই হোক, তাহলে মোটামুটি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটটা আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে, তোমরা আশা করছি বুঝতে পারলে। তাহলে মেন ফান্ডা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় কি হয়েছিল না, ফ্রান্সের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের যে সামাজিক কাঠামো, তাদের সামাজিক কাঠামো তিনটে ভাগে ভাগ হয়ে গেছিল। সেখানে দেখা গেল 95% মানুষ সাধারণ জনগণ আছে এবং বাকি 5%, এটা নানান বইতে নানান কিছু আছে, আমি জাস্ট বোঝানোর খাতিরে তোমাদেরকে এটা বলছি, তারা কিন্তু 95%-এর উপরে জোর জুলুম খাটাতো। এবং কিভাবে খাটাতো, কি কি করেছিল সেটা আমরা পরে আসছি। কেন ফরাসি বিপ্লব হয়েছিল সেটাতেও আমরা আসবো। যাই হোক, এই হচ্ছে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট। এবার ব্যাপার হলো গিয়ে এই যে যাজক শ্রেণীর মধ্যে কারা পড়ছে? রাজা। তার মানে রাজারাও কিন্তু এই সাধারণ মানুষের উপর জোর জুলুম করেছিল। না করলে তো এই ব্যাপারটা আসতো না, তাই না? না করলে তো এই ফরাসি বিপ্লবের ব্যাপারটাই আসতো না, তাই তো? আচ্ছা, তাহলে ফরাসি বিপ্লবের আমি তোমাদের প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে এই ফরাসি বিপ্লবের উপরে। যে ফরাসি বিপ্লবটা আমি জাস্ট কাঠামোর উপরে তোমাদেরকে বোঝানো, একটা পয়েন্ট নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর কি বললাম, যে বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন। কোনো কিছু পরিবর্তন তখনই হবে যখন পুরনো সিস্টেমটা খারাপ থাকে। কি বললাম? যখন পুরনো সিস্টেমটা খারাপ থাকে। আর এই পুরনো সিস্টেমকে কি বলা হতো জানো? ফ্রান্সে এটা কিন্তু চলে আসতে পারে। পুরনো শাসককে কি বলা হতো? এটা কিন্তু আসতে পারে। কি বলা হতো তোমরা জানো? আসিয়া রেজিম। কি বলা হতো? ফ্রান্সের যে পুরনো শাসন কাঠামো ছিল সেটাকে বলা হতো কি? এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্স। সেটাকে বলা হতো আসিয়া রেজিম। কি বলা হতো সেটাকে? আসিয়া রেজিম। এই যে পুরনো যে কাঠামো আছে, এই পুরনো কাঠামোটাকে বদলাতে চাইলো। কারা বদলাতে চাইলো? না, ফ্রান্সের সাধারণ জনগণ। ফ্রান্সের যে 95% জনগণ আছে সেই সাধারণ জনগণ, তারা কোন প্রেক্ষাপটে এসে করতে চাইলো? এই ফরাসি বিপ্লবের টাইমে। তাহলে কি এইটা কি কোনো একটা এক বছরের মধ্যে ঘটে গেল? এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এই ফরাসি বিপ্লবটা কিন্তু দীর্ঘদিন ধরে জনসাধারণের মনে পুঞ্জীভূত অবস্থায় ছিল। সেটা এসে বাস্ট করলো এই ফরাসি বিপ্লবের সময়, তাই তো? আমাদের মনে যখন প্রচুর রাগ হয়, দেখবে আমাদের মনে কারো উপরে একটা রাগ আছে, আমরা রাগটাকে সয়ে যাচ্ছি আর কি। সে যেটা বলছে আমরা মেনে নিচ্ছি, কিন্তু একদিন দেখা গেল এই রাগটা যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু বিরাট আকারে বেরিয়ে আসে। অর্থাৎ কারো উপরে যদি রাগ থাকে, সেটা যদি সঙ্গে সঙ্গে আমরা তার উপর রাগটা যদি মিটিয়ে না নি, তাহলে সেটা যখন আস্তে আস্তে এক জায়গায় জড় হয়, সেটা যখন বাস্ট করে একবার বিরাট ভাবে বাস্ট করে। তেমনই কি হলো, এই যে ফরাসি বিপ্লব, এই যে ফ্রান্সের যে জনগণ, ফ্রান্সের যে সাধারণ মানুষ, তাদের কিন্তু ফ্রান্সের যারা যাজক শ্রেণী, যারা অভিজাত শ্রেণী, তাদের উপরে কিন্তু একটা বিরাট বড় রাগ ছিল, বিরাট বড় অসন্তোষ ছিল। কেন অসন্তোষ ছিল সেই ব্যাপারগুলোতে আমরা আসবো। তো এই বিরাট বড় রাগ, এই বিরাট বড় অসন্তোষ, এটা যখন হঠাৎ করে বাস্ট করলো, হঠাৎ করে এসে বাস্ট করে, তখন চলে আসলো ফরাসি বিপ্লব। যদি এটা হঠাৎ করে আসেনি, আমি জাস্ট তোমাদের বোঝার খাতিরে কথাটাকে বললাম, যে এটা যখন হঠাৎ করে বাস্ট করলো একবারে, তখন সেটা পরিণত হলো একটা বিপ্লবে। আর এই বিপ্লব কিন্তু সারা পৃথিবীতে একটা পরিবর্তন নিয়ে এসেছিল। এটাই কিন্তু নিয়ে এসেছিল সাম্য, মৈত্র, স্বাধীনতার কনসেপ্ট। সেটা কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদের ক্ষেত্রে। যাই হোক, এরপরে নেপোলিয়ান যখন আসবো তখন আমরা এই ব্যাপারটা পাবো। যাই হোক, আমি তোমাদের ফরাসি বিপ্লবের যে কনসেপ্টটা সেটা বোঝানোর চেষ্টা করলাম, যে বিপ্লব কি, ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটটা কি হয়েছিল, সাধারণ মেন যেটা ব্যাপার, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ফরাসি বিপ্লব ঘটিয়েছিল কারা,
এবং কেনটা আমি কিন্তু দু একটা পয়েন্ট দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, অর্থাৎ আমি শুধু সামাজিক কাঠামোকে নিয়ে আসছিলাম। এর কেন হয়েছিল সেই পয়েন্টটা আমি একটু পরেই আসবো, আমি পরের ক্লাসেই সেই পয়েন্টগুলো তোমাদেরকে দেবো বা এবং পুরো একবার ক্রোনোলজিক্যালি তোমাদের বোঝাবো, তখন দেখবে আরো পরিষ্কার হচ্ছে যে ফরাসি বিপ্লবের পেছনে কারণ কি ছিল। আমি জাস্ট ফরাসি বিপ্লবের একটা প্রেক্ষাপট খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। তাহলে আমরা যদি একটা সামারাইজ করি, ধরো আমরা কখন, তোমরা যদি স্কুলে থাকো, একটা ছোট ব্যাপার বলছি, তোমরা যদি স্কুলে থাকো, দেখবে স্কুলে মাঝে মাঝে কোনো স্যারের বিরুদ্ধে প্রতিবাদ হয় যে এই স্যার আমাদের ঠিকঠাক ক্লাস করায় না, শুধু এসে আমাদের মারে, তাহলে তখনই তো সবাই মিলে প্রতিবাদ হয়। অন্য কোনো একজনকে হয়তো মারলো, তার জন্য কিন্তু প্রতিবাদ হয় না। যখন দেখবে গোটা ক্লাসকে বিনা দোষে মারছে, তখন কিন্তু তোমরা সবাই মিলে এক জায়গায় হয়ে তোমাদের প্রিন্সিপাল স্যার যিনি আছেন তার কাছে কমপ্লেন করতে যান, প্রতিবাদ করেন যে কেন করবেন, আমরা তো কোনো দোষ করিনি। ঠিক তেমনি, ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল ফ্রান্সের জনগণের ক্ষেত্রে। এখানে তোমরা যদি স্কুলকে ধরো, ওখানে ধরো পুরো একটা দেশকে, সেখানে যে তাদের প্রতি যে অবিচার হচ্ছিল, তাদের প্রতি যে অন্যায় হচ্ছিল, তার প্রতিবাদের ফলেই কিন্তু ফরাসি বিপ্লব। এটা কিন্তু খুব একটা মানে সাধারণ কনসেপ্ট। আমরা বিপ্লব, যে কোনো বিপ্লব, রুশ বিপ্লব বলো, ফরাসি বিপ্লব বলো, যাই বলো, সব ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এরকম একটা কনসেপ্ট দেখবো যে যেখানে কোনো কিছুর একটা পরিবর্তন চাইছে এই সাধারণ জনগণ। কেন চাইছে? কারণ তারা যে পুরনো যে সিস্টেমে চলছে, সেই সিস্টেম তাদেরকে তছনছ করে দিচ্ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে, তাদের জীবন অস্তিত্বকে বাঁচার তাগিদাকে মেরে ফেলছে। তারা যা টাকা ইনকাম করছে তাদের হাফ টাকা কর দিতেই চলে যাচ্ছে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ যে বিপ্লবগুলো ঘটেছে সেখানেই দেখবে এই ব্যাপারটা ইনক্লুডেড, কর ব্যবস্থা। ফ্রান্সের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। ফ্রান্সে শুধু কত রকম কর দিতে হয় সেটা তোমাদের এই পরের ক্লাসেই দেখাবো। শুধু যে কত রকম কর দিতে হতো, অনেক ঐতিহাসিক বলছেন যে ফ্রান্সের যে সাধারণ জনগণ ছিল তাদের 95% টাকাই কর দিতেই চলে যেত। ভাবো, যদি 100 টাকা ইনকাম করে সেক্ষেত্রে 95 টাকা তারা কর দিয়ে দিচ্ছে, 95 টাকা তারা বিভিন্ন করে রাষ্ট্রকে দিচ্ছে। তাহলে তাদের মধ্যে কি অসন্তোষ জায়গাটা স্বাভাবিক নয়? তারা কি এই পুরনো সিস্টেমকে বদলাতে চাইবে না? তাই এই করতে করতে ফ্রান্সের মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেল, তারপরে কিন্তু তারা জ্বলে উঠলো। সেই জ্বলে ওঠা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়ে গেল। তাহলে এই ফরাসি বিপ্লবের কনসেপ্ট হচ্ছে, ফরাসি বিপ্লবের যে পটভূমিটা সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম একটু সহজভাবে। ওই বললাম যে স্কুলের ব্যাপারটা তোমরা যদি ভাবো, এটা কিন্তু একটা ব্যাপার। যদি তোমরা স্কুলের ব্যাপার ভালো, যে একটা কথা কি বলো তো, খুব সোজাভাবে বুঝলে না ইতিহাসটা খুব ইজিলি মনে হয়। ফরাসি বিপ্লব, বিপ্লব কথা হচ্ছে পরিবর্তন, কোনো কিছু পরিবর্তন। আমরা কখন চাই কোনো কিছু পরিবর্তন করতে? আমরা চাই যখন সেটা আমাদের ভালো লাগে না, আমাদের মনের মতো হয় না, আমাদের ঠিকঠাক মনে হয় না। যেমন ধরো কোনো ক্লাস হচ্ছে, কোনো ক্লাসের টিচারকে আমাদের ঠিকঠাক মনে হয় না, তিনি ঠিকঠাক পড়াচ্ছেন না, তিনি ফাঁকি মারছেন, আমরা যেটা কমপ্লেন করি যে তাকে সরিয়ে অন্য টিচারকে দেখো, ঠিক তেমনই তাই। এবার এটা যদি আমরা এই ব্যাপারটা নিয়ে যদি আমরা ফরাসি বিপ্লবের কনসেপ্টে বোঝ করে দিই, তাহলে কতটা আমরা কিন্তু এই মানে বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে মোটামুটি আমি তোমাদের ফরাসি বিপ্লবের জাস্ট বেসিকও বললে ভুল হবে, জাস্ট তার আগে বিপ্লব কি, বিপ্লব কেন হয়, বিপ্লব কথার অর্থ কি, এটা একটা বোঝানোর চেষ্টা করলাম। এটা কি বলতো, একটা বেসিক স্ট্রাকচার, এটা তুমি সব বিপ্লবেই অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, কারণটা কিছু কিছু আলাদা হয়, কিন্তু বেসিক স্ট্রাকচারটা মোটামুটি বিপ্লবের একই থাকে। যাই হোক, আমরা পরের ক্লাসে পুরো পয়েন্ট ধরে বোঝার চেষ্টা করবো যে ফরাসি বিপ্লবের পেছনে কারণটা কি এবং ফরাসি বিপ্লব কেন হয়েছিল। তাহলে আমরা পরের ক্লাসে, আজকে এই মানে এই ক্লাসটা এই অবধি।